মহিলাটি একটু এগিয়ে এল। চাঁদের আলো আমি দেখতে পেলাম তিনি প্রায় ৬০ বছরের একজন মহিলা। তার পরনে একটা সাদা শাড়ি, চোখে গভীর দৃষ্টি। রাকেশ, মহিলাটি মৃদু হাসলেন। তুমি এখনো খুঁজছ তাকে? সে তোমার কল্পনা, জানো না? আমি জোর দিয়ে মাথা নাড়লাম। না, সে আমার ভাই। আমরা একসাথে এসেছি এখানে। আপনি কে? আমার ভাই কোথায়? মহিলাটি আমার হাত ধরলেন। আমি সাবিত্রী। আমি এই অঞ্চলের একজন গণক। আজ সকালে হোটেলের মালিক আমাকে ফোন করে বলল, একজন তরুণী তার অদৃশ্য ভাইকে খুঁজছে। আমি হাত ছাড়িয়ে নিলাম। গণক? আপনি বিশ্বাস করেন এসব? আমি জানি আমার ভাই আছে। সবাই মিলে আমাকে পাগল বানাচ্ছে। সাবিত্রী শান্তভাবে বললেন, তুমি আমার সাথে আসবে? আমি তোমাকে দেখাতে চাই কিছু। কোথায়? আমার বাড়িতে। এখান থেকে খুব বেশি দূরে নয়। সেখানে তুমি রাকেশকে দেখতে পাবে। আমি দ্বিধায় পড়লাম। এই অপরিচিত মহিলার সাথে যাওয়া কতটা নিরাপদ? কিন্তু রাকেশকে খুঁজে পাওয়ার আশায় আমি রাজি হয়ে গেলাম। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা হাঁটার পর আমরা একটা ছোট কুটিরের সামনে পৌঁছালাম। সাবিত্রী দরজা খুলে আমাকে ভেতরে যেতে বললেন। ঘরের ভেতরে প্রবেশ করতেই আমি অবাক হয়ে গেলাম। ঘরের মাঝখানে একটা বড় আয়না রাখা। আয়নাটা অদ্ভুত, এর চারপাশে নক্ষত্রের মতো আলো জ্বলছে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা সত্য দর্পণ। এই আয়নায় যারা হারিয়ে গেছে তাদের দেখা যায়। এই আয়নায় তুমি রাকেশকে দেখতে পাবে, যদি সে সত্যিই থাকে। আমি ধীরে ধীরে আয়নার সামনে গেলাম। প্রথমে আমি শুধু নিজেকেই দেখতে পেলাম। কিন্তু তারপর অবাক করার মতো আমি দেখতে পেলাম রাকেশ আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠলাম, পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার আয়নায় তাকালাম, রাকেশ এখনও সেখানে। রাকেশ, আমি চিৎকার করে উঠলাম। তুমি কোথায়? কেন সবাই বলছে তুমি নেই? আয়নার ভেতরের রাকেশ মুখ খুলল। কোমল, আমি আটকা পড়ে গেছি। কোথায়? কিভাবে? আমি জানি না। আমি শুধু জানি আমি আর এই দুনিয়ায় নেই। কিন্তু আমি তোমাকে সবসময় দেখতে পাই। তোমার সাথে থাকি। আমি সাবিত্রীর দিকে ফিরলাম। এটা কি? কি হচ্ছে এখানে? সাবিত্রী ধীরে ধীরে বললেন, কোমল, তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার পরিবারে কেউ রাকেশের কথা বলে না কেন? তোমার বাবা মা কেন তার ফটো রাখেন না? আমি অবাক হয়ে ভাবলাম, সত্যিই তো। আমার বাবা মা কখনো রাকেশের কথা বলেন না। বাড়িতে তার কোনো ছবি নেই। আমার বন্ধুরাও কখনো তার কথা জিজ্ঞেস করে না। কারণ, সাবিত্রী বললেন, রাকেশ কখনোই ছিল না। সে তোমার কল্পনা। না, আমি প্রবলভাবে মাথা নাড়লাম। তা হতে পারে না। আমি তার সাথে কথা বলি। আমরা একসাথে খাই, ঘুরি। তুমি একাই খাও, একাই ঘুরো। রাকেশ তোমার মনেই আছে। সে তোমার কল্পনার বন্ধু, যাকে তুমি তৈরি করেছ যখন তুমি ছোট ছিলে। এবং তুমি তাকে ছাড়তে পারোনি। আমি আয়নার দিকে তাকালাম। রাকেশ এখনও সেখানে, আমার পাশে দাঁড়িয়ে। কিন্তু আমি তাকে এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ এই আয়না তোমার মনের গভীরে লুকিয়ে থাকা সত্য দেখায়। তুমি জানো রাকেশ নেই, কিন্তু তুমি তাকে ছাড়তে চাও না। তাই তুমি তাকে আসল করে তুলেছ। আমি হতবাক হয়ে গেলাম। কিন্তু গতকাল রাতে সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সাবিত্রী একটু কাছে এলেন। সেটাই তোমার মনে সন্দেহ জাগিয়েছে। কারণ তুমি জানো একজন ভাই তার বোনকে বিয়ের প্রস্তাব দেয় না। তুমি নিজেই জানো এটা অস্বাভাবিক। সেই অস্বাভাবিকতার কারণেই তোমার মনের গভীরে লুকানো সত্য বেরিয়ে আসার চেষ্টা করছে। যে সত্য হল, রাকেশ আসলে নেই। আমি আয়নায় আবার তাকালাম। রাকেশ এখন হাসছে, একটা অদ্ভুত, বিকৃত হাসি। আমি কাঁপতে শুরু করলাম। আমি কি পাগল? না, সাবিত্রী আমার কাঁধে হাত রাখলেন। তুমি শুধু একা ছিলে। তোমার একটা সঙ্গী দরকার ছিল। তাই তুমি রাকেশকে তৈরি করেছ। আমি একটু পেছনে সরে গেলাম। আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিশ্চিত রাকেশ আছে। আমরা একসাথে বড় হয়েছি। সাবিত্রী একটা পুরানো খাতা বের করলেন। এটা দেখো। এই ডায়েরি আমার কাছে পৌঁছেছে বহু বছর আগে। একটা ছোট মেয়ের ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতায় লেখা, আমার নাম কোমল।
আমার বয়স ৮ বছর। আজ আমি একটা নতুন বন্ধু পেয়েছি। তার নাম রাকেশ গ। আমি অবাক হয়ে পাতা উল্টাতে লাগলাম। ডায়েরির প্রতিটি পাতা রাকেশের সাথে আমার কথোপকথন, আমাদের খেলাধুলা, আমাদের গল্প। আমার নিজের হাতের লেখা। এটা এটা আমার ডায়েরি। কিন্তু তুমি এটা কোথায় পেলে? তোমার মা দিয়েছেন। তিনি চিন্তিত ছিলেন। তোমার এই কল্পনার বন্ধু কখনোই যায়নি। তুমি বড় হয়েছ, কিন্তু রাকেশও তোমার সাথে বড় হয়েছে। তোমার মা আমাকে এখানে ডেকেছিলেন। তিনি জানতেন তুমি এই ট্রিপে আসছ। তিনি চেয়েছিলেন তুমি এবার মুক্তি পাও। আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। শেষ পাতায় আমার মায়ের হাতের লেখা, আমার মেয়ে কোমল, আমি জানি তুমি একা নও। রাকেশ সবসময় তোমার সাথে আছে। কিন্তু এবার তোমাকে বাস্তবতা মেনে নিতে হবে। রাকেশ নেই। তোমাকে নিজের জীবন বাঁচতে হবে গু। আমার চোখ থেকে জল গড়াতে শুরু করল। আমি আয়নার দিকে তাকালাম। রাকেশ এখনও সেখানে, কিন্তু এখন সে আমার দিকে তাকিয়ে নেই। সে যেন অন্য কোথাও তাকিয়ে আছে। রাকেশ আমার কল্পনা? আমি সত্যিই পাগল? না, তুমি পাগল নও, সাবিত্রী বললেন। তুমি শুধু একজন নির্মল বন্ধু চেয়েছিলে। এবং তোমার মন তোমাকে সেই বন্ধু দিয়েছে। কিন্তু এখন তোমাকে বাস্তব জীবনে ফিরতে হবে। তোমাকে রাকেশকে বিদায় জানাতে হবে। আমি কাপা হাতে আয়নার দিকে হাত বাড়ালাম। আমার আঙুল আয়নার পৃষ্ঠে ছুঁয়ে গেল। রাকেশও তার হাত বাড়াল। আমাদের আঙুল আয়নার দুপাশে ছুঁয়ে গেল। কিভাবে কিভাবে আমি তাকে বিদায় জানাব? সে তো আমার অংশও। তোমাকে তাকে মুক্তি দিতে হবে। বলো তাকে সে যেতে পারে। তুমি ঠিক আছো। তুমি একা নও। আমি আয়নায় থাকা রাকেশের দিকে তাকালাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। রাকেশ, তুমি আমার কল্পনা? তুমি আসলে আমার ভাই নও? আয়নার ভেতরের রাকেশ এবার আমার দিকে ফিরল। আমি তোমার মনে জন্ম নিয়েছিলাম কোমল। যখন তুমি ৮ বছরের ছিলে। তোমার বাবা মা ব্যস্ত ছিলেন। তুমি খুব একা ছিলে। আমি তোমার কল্পনা গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু তুমি এত বাস্তব। আমি তোমাকে দেখতে পাই, তোমার সাথে কথা বলি। কারণ তুমি আমাকে বাস্তব করেছ। কিন্তু আমি আর তোমার দরকার নেই কোমল। তুমি এখন বড় হয়েছ। তোমার নিজের জীবন আছে গি। তুমি কি এই আয়নায় আটকা পড়ে গেছ? না, আমি তোমার মনে আছি। এই আয়না শুধু তোমাকে আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। কিন্তু এবার আমাকে যেতে দাও কোমল। তুমি মুক্তি পাও, আমিও মুক্তি পাই গু। আমার বুক ফেটে যাচ্ছিল। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে হারাবে না। আমি সবসময় তোমার স্মৃতিতে থাকব। কিন্তু এবার তোমাকে বাস্তব জীবনে ফিরতে হবে গু। আমি দীর্ঘ নিঃশ্বাস নিলাম। রাকেশকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেই আমার বুক ভারী হয়ে উঠল। কিন্তু আমি জানতাম এটাই সঠিক পথ। বিদায় রাকেশ, আমি কাপা গলায় বললাম। তুমি সবসময় আমার স্মৃতিতে থাকবে গি। আয়নার ভেতরের রাকেশ হাসল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আয়নায় এখন শুধু আমার প্রতিবিম্ব। সাবিত্রী আমার কাঁধে হাত রাখলেন। তুমি সাহসী মেয়ে কোমল। এটা সহজ ছিল না গু। আমি চোখের জল মুছে বললাম, এবার আমি কি করব? তুমি নতুন জীবন শুরু করবে। তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন গি। আমার মা? তিনি এখানে? হ্যাঁ। তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তিনি জানতেন তুমি ঠিক এই সময়ে এখানে আসবে গি। সাবিত্রী আমাকে বাইরে নিয়ে গেলেন। বাইরে চাঁদের আলো আমি দেখতে পেলাম, আমার মা দাঁড়িয়ে আছেন। মা, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে আদর করলেন। বাছা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা গু। আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি এতদিন রাকেশকে নিয়ে গি। আমি জানি বাছা, মা আমার চুলে হাত বুলাতে লাগলেন। তুমি যখন ছোট ছিলে, ভয়ানক একা ছিলে। আমরা দুজনে কাজে ব্যস্ত ছিলাম। তুমি রাকেশকে তৈরি করেছিলে। তোমার কল্পনার বন্ধু। কিন্তু তুমি কখনো তাকে ছাড়তে পারোনি। এমনকি বড় হবার পরেও। কিন্তু কেন আপনারা আমাকে কিছু বলেননি? আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তুমি এত জোর দিয়ে বিশ্বাস করতে রাকেশ সত্যি আছে। আমরা ভয় পেয়েছিলাম। ডাক্তারেরা বলেছিলেন তোমাকে ধীরে ধীরে বাস্তবতা বুঝতে দিতে হবে। এই ট্রিপই ছিল সেই সুযোগ। তাই আপনি আমাকে একা পাঠিয়েছিলেন?
হ্যাঁ। এবং সাবিত্রীর সাথে যোগাযোগ করেছিলাম। তিনি এই অঞ্চলে সুপরিচিত একজন মনোবিদ। তিনি এই পদ্ধতি ব্যবহার করেন। সত্যদর্পণ। যাতে রোগীরা তাদের ভ্রম মুক্তি পেতে পারে কি। আমি অবাক হয়ে সাবিত্রীর দিকে তাকালাম। আপনি মনোবিদ? সাবিত্রী হাসলেন। হ্যাঁ। আমি এই এলাকার লোকদের সাহায্য করি। আমার পদ্ধতি একটু অস্বাভাবিক, কিন্তু কাজে আসে কি। মা আমার হাত ধরলেন। এবার আমরা বাড়ি ফিরব, কোমল। নতুন জীবন শুরু করব গু। আমি একবার পেছনে ফিরে সাবিত্রীর কুটিরের দিকে তাকালাম। আমার মনে হল আয়নার ভেতর থেকে রাকেশ আমার দিকে হাত নাড়ছে, বিদায় জানাচ্ছে। কিন্তু সেটা হয়তো আমার কল্পনা। 3 মাস পরের কথা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছি। নতুন বন্ধু পেয়েছি। হোস্টেলে থাকি। জীবন এখন অনেক বদলে গেছে। আমার থেরাপি চলছে। মনোবিদ বলেছেন আমি অনেক ভালো আছি। রাকেশকে আমি আর দেখি না। কখনো কখনো মনে পড়ে তার কথা, কিন্তু এখন আমি জানি সে ছিল আমার কল্পনার বন্ধু। আজ আমি ক্যাম্পাসে বসেছিলাম। পাশে একটি ছেলে এসে বসল। এই সিটটা কি খালি? আমি হাসলাম। না, এখানে আমার অদৃশ্য বন্ধু বসে আছে কি। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকাল। আমি হেসে ফেললাম। মজা করছিলাম। বসো উ। সে বসল। আমি অবিক। তুমি? আমি কোমল উ। আমরা কথা বলতে শুরু করলাম। অবিক খুব হাস্যরসিক, ভালো গল্প করে। আমি জীবনে প্রথমবার একজন বাস্তব বন্ধুর সাথে এত খোলামেলা কথা বলছিলাম। অবিক কথা বলতে বলতে হঠাৎ থামল। জানো, তুমি অনেকটা আমার এক বন্ধুর মতো দেখতে গু। কে? আমি জিজ্ঞেস করলাম। রাকেশ। আমরা একসাথে স্কুলে পড়তাম। কিন্তু সে মারা গেছে 10 বছর আগে একটা দুর্ঘটনায় গু। আমার হাত থেকে বইটা পড়ে গেল। কি নাম বললে? রাকেশ। রাকেশ দাস। তুমি তাকে চিনতে? আমি শক্ত হয়ে গেলাম। রাকেশ দাস? আমার কল্পনার বন্ধুর নাম ছিল রাকেশ দাস। এটা কি একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা? তুমি ঠিক আছো? অভিক আমার দিকে ঝুঁকে এলো। হ্যাঁ। শুধু তোমার বন্ধুর কথা শুনে খারাপ লাগল গু। অভিক বলল, আমার কাছে ওর একটা ছবি আছে। সে মোবাইল বের করে একটা ছবি দেখালো। আমি ছবিটা দেখে হতবাক হয়ে গেলাম। ছবিতে যে ছেলেটি ছিল সে হুবহু আমার কল্পনার বন্ধু রাকেশের মতো দেখতে। কোথায় থাকত তোমার বন্ধু? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। গুলশানে। ওর বাবা ছিলেন একজন ব্যবসায়ী গু। আমারও বাবা একজন ব্যবসায়ী। আমরাও গুলশানে থাকতাম। তুমি ওকে চিনতে? অভিক জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। না। আমি মনে হয় না গে। কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় বইতে শুরু করেছিল। রাকেশ কি আসলেই আমার কল্পনার বন্ধু ছিল? নাকি আমি কোনোভাবে তার আত্মাকে দেখেছিলাম? পরদিন আমি গুলশানে ফিরে গেলাম। সেই ঠিকানায় গেলাম যেটা অভিক দিয়েছিল, রাকেশের পুরানো বাড়ি। এখন সেখানে অন্য পরিবার থাকে। আমি পাশের বাড়ির বুড়ো দারোজানকে জিজ্ঞেস করলাম, দাদু, আপনি কি এখানে অনেক দিন আছেন? হ্যাঁ মা, প্রায় 2 বছর গো। আপনি কি রাকেশ দাসকে চিনতেন? যারা আগে এই বাড়িতে থাকতেন? দারোজান মাথা নাড়লেন। হ্যাঁ, খুব ভালো ছেলে ছিল রাকেশবাবু। মারা গেছেন একটা দুর্ঘটনায়। ওনার বাবা মা এখন আমেরিকায় থাকেন গে। আপনি কি জানেন আমরা? মানে আমার পরিবার কি এদের চিনত? দারোজান একটু ভেবে বললেন, আপনার বাবা কি দাস সাহেবের সাথে ব্যবসা করতেন? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। মনে হয় গ। ও, তাহলে আপনি কোমল? রাকেশবাবু আপনার কথা বলতো উ। আমার হৃদয় থেমে গেল। আমার কথা? হ্যাঁ, আপনি তখন খুব ছোট ছিলেন। রাকেশবাবু বলতো, আপনি নাকি ওনাকে দেখতে পেতেন। ওনার মৃত্যুর পরেও উ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি টলতে টলতে বাড়ি ফিরলাম। সন্ধ্যায় আমি মাকে ফোন করলাম। কাপা গলায় জিজ্ঞেস করলাম, মা, তুমি কি রাকেশ দাসকে চিনতে? মায়ের ফোনের ওপাশে নীরবতা। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তুমি জেনে গেছ? মা, সত্যি বলো। রাকেশ কি আসলেই ছিল? সে কি আমার কল্পনার বন্ধু নয়? কোমল উ। মা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, রাকেশ আসলেই ছিল। তোমার বাবার ব্যবসার অংশীদারের ছেলে।
সে মারা যায় একটা গাড়ি দুর্ঘটনায় যখন তোমার বয়স মাত্র ৮ বছর। তোমরা দুজন খুব ভালো বন্ধু ছিলে। তার মৃত্যুর পর তুমি দাবি করতে যে তুমি এখনও তাকে দেখতে পাও। তার সাথে কথা বলো। মা, আমি সত্যিই তাকে দেখতাম গু। আমি কোমল। আমার ভাই রাকেশের সাথে আমার সম্পর্ক কোনোদিনই স্বাভাবিক ছিল না। আমি জানতাম যে ও আমাকে বিশেষভাবে দেখত। কিন্তু আমি কখনোই ভাবিনি যে ও আমাকে বিয়ের প্রস্তাব দেবে। গত মাসে আমরা ওডিশার পুরী সমুদ্র সৈকতে ছিলাম। সন্ধ্যায় সমুদ্রের ধারে বসে রাকেশ হঠাৎ আমার হাত ধরে বলেছিল, কোমল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ধরেই নিয়েছিলাম ও মজা করছে। হা হা, খুব মজা, তাই না, আমি বলেছিলাম। কিন্তু রাকেশ আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলেছিল, না, আমি সিরিয়াস। আমি জানি তুমি আমার বোন। কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে। আমি উঠে দাঁড়ালাম। এ কি পাগলামি! আমি তোমার বোন, আমরা ভাই বোন, আমি চিৎকার করে উঠেছিলাম। রাকেশ আমার হাত ধরে টেনে নিয়েছিল। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, শুধু ভাই হিসেবে নয়। আমার হাত ছাড়িয়ে নিয়ে আমি দ্রুত হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, আমার পেটে যেন হাজার প্রজাপতি উঠছিল। কোন যুক্তিতে রাকেশ এমন কথা বলছিল? আমরা কেন এই জায়গায় এসেছি? আমি আমার রুমে ফিরে দরজা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে আমি হোটেলের লবিতে নাস্তা করতে গেলাম। রাকেশ সেখানে ছিল না। খুঁজে দেখলাম ওর রুমে ও নেই। আমি হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার ভাই রাকেশ দাস, রুম নম্বর 21। আপনি জানেন সে কোথায় গেছে? রিসেপশনিস্ট অবাক হয়ে বলল, রুম নম্বর 21? মাদাম, আপনি ভুল করছেন। আপনারা রুম নম্বর 20 এবং 22 বুক করেছেন। আমাদের হোটেলে রুম নম্বর 21 নেই গিয়ে। আমি থতমত খেয়ে গেলাম। কি? কিন্তু রাকেশ আমার ভাই। সে রুম নম্বর 21-এ ছিল। মাদাম, আমরা গত 1 বছর ধরে এই হোটেল চালাচ্ছি। আমাদের এখানে কখনোই রুম নম্বর 21 ছিল না। এটা একটা কুসংস্কার। আপনি বুঝতেই পারছেন। আমি মোবাইল বের করে রাকেশকে ফোন করার চেষ্টা করলাম। কিন্তু ওর নম্বর বলছিল অস্তিত্বহীন। আমি হতভম্ব হয়ে গেলাম। গতকালও তো আমি ওকে ফোন করেছিলাম। এসব কি হচ্ছে? আমি দ্রুত আমার রুমে ফিরে গেলাম। ব্যাগ খুলে দেখলাম রাকেশের একটা ছবিও নেই। আমরা যেসব জায়গায় একসাথে ছবি তুলেছিলাম সেগুলোতে আমি একা। আমার হাত কাঁপতে শুরু করল। আমি কি পাগল হয়ে যাচ্ছি? রাকেশ আমার সাথে এই ট্রিপে আসেনি? কিন্তু গতকাল রাতে সমুদ্রের ধারে ও আমার হাত ধরেছিল, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি আবার হোটেলের লবিতে নেমে এলাম। এবার দেখলাম আমাদের ট্যুর গাইড সঞ্জয় সেখানে দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম, সঞ্জয়, তুমি রাকেশকে দেখেছ? আমার ভাই? সঞ্জয় অবাক হয়ে বলল, কোমলদি, আপনি একা এসেছেন? আপনার ভাই? আপনি কার কথা বলছেন? আমার মাথা ঘুরতে শুরু করল। আমি আবার জোর দিয়ে বললাম, রাকেশ আমার ভাই। ও আমার সাথে এসেছে। সঞ্জয় আমার কাঁধে হাত রাখল। আপনি ঠিক আছেন? আপনি একা এসেছেন? আমরা গতকালই দেখা করেছি, মনে নেই? আপনি বলেছিলেন আপনি একটু একা থাকতে চান। তাই আমি আপনাকে সমুদ্রের ধারে একটু সময় দিয়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? রাকেশ কি আমার কল্পনা? কিন্তু ও যে আমার জীবনের অংশ, আমার ভাই। আমরা একসাথে বড় হয়েছি। ঠিক সেই সময় আমার মোবাইলে একটা মেসেজ এলো। ফোনটা বের করে দেখলাম একটা নাম্বার থেকে টেক্সট এসেছে, কোমল, আমাকে খুঁজছ? আমি কোথায় আছি জানতে চাও? রাত 8টায় হোটেলের পেছনে জঙ্গলের ধারে এসো। একা এসো। আমি কাপা হাতে ফোনটা ধরে রাখলাম। এটা কি রাকেশ? কিন্তু সবাই বলছে রাকেশ নেই। আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু এই মেসেজটা বাস্তব। পুরো দিনটা আমি একটা আজব অস্বস্তি নিয়ে কাটালাম। কখনো মনে হচ্ছিল হয়তো আমি আসলেই পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আমার মনের গভীরে একটা বিশ্বাস ছিল, রাকেশ আছে। ও আমার ভাই। আমরা একসাথে এই ট্রিপে এসেছি। কিন্তু কেন সবাই তাকে অস্বীকার করছে? সন্ধ্যা নামতেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কি সত্যিই যাব? এটা কি কোনো ফাঁদ? কিন্তু আমার সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাকে যেতেই হবে। রাত 8টা বাজতেই আমি হোটেলের পেছনের দিকে গেলাম।
জঙ্গলের ধারে পৌঁছে দেখলাম অন্ধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাকেশ, আমি ডাকলাম। ছায়ামূর্তি আমার দিকে ফিরল। তুমি এসেছ? ভালো। এবার আমার সাথে এসো। আমি চিনতে পারলাম এটা রাকেশের গলা নয়। এটা একটা মহিলার কণ্ঠ। আমি এক পা পেছনে সরে গেলাম। আপনি কে? রাকেশ কোথায়? আমরা জানি। ডাক্তাররা বলেছিলেন তুমি মানসিকভাবে আঘাত পেয়েছিলে। তাই তোমার মন রাকেশকে বাঁচিয়ে রেখেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম তুমি বড় হলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু তোমার অবস্থা আরও খারাপ হতে লাগল। তুমি রাকেশের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলে গিয়ে। তাই তোমরা সাবিত্রীর কাছে নিয়ে গেলে গে। হ্যাঁ। সাবিত্রী একজন মনোচিকিৎসক যিনি এই ধরনের কেসে বিশেষজ্ঞ। তিনি বলেছিলেন তোমাকে বুঝতে হবে যে রাকেশ আর নেই। তবেই তুমি সুস্থ হতে পারবে গে। আমি চুপ করে গেলাম। এতদিন আমি ভেবেছিলাম রাকেশ আমার কল্পনার সৃষ্টি। কিন্তু সে আসলেই ছিল। এবং আমি সত্যিই তাকে দেখতাম তার মৃত্যুর পরেও। মা, রাকেশের আত্মা কি সত্যিই আমার সাথে ছিল? আমি জানি না, কোমল মা নরম গলায় বললেন। কিছু কিছু জিনিস আমাদের বোধের বাইরে। হয়তো তুমি সত্যিই তাকে দেখতে পেয়েছিলে। হয়তো তোমার মন তাকে দেখতে চেয়েছিল। যাই হোক, এখন তুমি ভালো আছো, তাই না? হ্যাঁ মা, আমি বললাম। আমি ভালো আছি। আজ আমি আবার পুরী সমুদ্র সৈকতে এসেছি। এবার আমি একা আসিনি। অভিক আমার সাথে আছে। আমরা গত বছর বিয়ে করেছি। সমুদ্রের ধারে বসে আমি চারপাশে তাকালাম। অভিক পানির কাছে মাছ ধরছে। আমি একা বসে আছি বালির উপর। রাকেশ, আমি ডাকলাম, তুমি কি এখনো আশেপাশে আছো? কোনো উত্তর এলো না। বাতাস শুধু সমুদ্রের গর্জন নিয়ে এলো। আমি মৃদু হাসলাম। হয়তো রাকেশ এখন শান্তিতে আছে। হয়তো সে আমাকে অভিকের সাথে সুখী দেখে চলে গেছে। হয়তো সে কখনো আসলেই ছিল না, কেবল আমার মনের সৃষ্টি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আমি জানি রাকেশ আমার সাথে ছিল। সে আমার ভালোবাসত একজন বন্ধু হিসেবে। আর আমিও তাকে ভালোবাসতাম। বিদায় রাকেশ, আমি ফিসফিস করে বললাম। ধন্যবাদ আমার জীবনে থাকার জন্য। এখন তুমি যেতে পারো গো। সেই মুহূর্তে আমার মনে হলো একটা হালকা হাওয়া আমার চুলে বয়ে গেল, যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি চোখ বন্ধ করলাম। আমার ঠোঁটে একটা হাসি ফুটে উঠল। হয়তো কিছু কিছু বন্ধুত্ব মৃত্যুকেও ছাড়িয়ে যায়। কিন্তু এখন আমার সামনে নতুন জীবন। আমার সাথে অভিক আছে। আমি সুস্থ আছি, আমি ভালো আছি।